বাংলাদেশকে বাংলাদেশের মতো হতে হবে। আমাদের মুক্তিযুদ্ধের সময়ে আমাদের যারা ধরেন চরমপত্রের এমআর আক্তার মুকুল, আমাদের রথীন্দ্রনাথ রায়, আমাদের মুক্তিযোদ্ধাদের প্রেরণা জুগিয়েছিলেন আমাদের ওই সময়কার শিল্পীরা। ওই সময়ের যে জাগরণী গান আজও কিন্তু আমাদের রক্তের মধ্যে দোতনা আনে। আমি সবসময় বলি, এই যে জুলাই আন্দোলন যারা করেছে তারা আমাদের পাসওয়ার্ড বা আমাদের যে জাতিগত কোড সেটি ব্যবহার করেছে। আমাদের ৭১-এর যে মুক্তিযুদ্ধের জাগরণী গান, আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান, বঙ্গবন্ধুর ভাষণ, এগুলো ব্যবহার করে তারা আমাদের জাতিসত্তাকে, আমাদের যে সাইকোলজিক্যাল প্যাটার্ন, এটাকে উন্মুক্ত করে ওখানে সামিল করিয়েছে। আপনি এরকম যুদ্ধ অনুভব করেন কিনা যে একটা যুদ্ধের মধ্যে আছি? অবশ্যই সেটা। আমরা আগে আহ সাহিত্য করে বলতাম যে কবিতা যখন লিখতে যেতাম, তখন আমরা কবিতা কথা বলার সময় বলতাম যে মুক্তিযুদ্ধ কখনো শেষ হয়ে যাওয়ার নয়, মুক্তিযুদ্ধ চিরকাল বহমান। কারণ মুক্তিযুদ্ধ একটা চেতনার জায়গা। মুক্তিযুদ্ধ আমরা কেন করেছি? একটা স্বাধীন রাষ্ট্র গড়া শুধু নয়, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের পাশাপাশি একটি ধর্মনিরপেক্ষ এবং সত্যিকার অর্থে সচেতন, স্বশিক্ষিত, প্রশিক্ষিত কিছু উচ্চমানের মানুষ নাগরিক হিসেবে গড়ে উঠবে, এই দেশটাকে অনেক দূরে নিয়ে যাবে। সবাই সিঙ্গাপুর আমেরিকা হতে চায়। আমি বলি সিঙ্গাপুর আমেরিকা না, বাংলাদেশকে বাংলাদেশের মতো হতে হবে। আমরা কিন্তু সেই স্বপ্ন নিয়েই এই দেশটাকে স্বাধীন করেছি। এত রক্তক্ষয়, এত কষ্ট, এত বঞ্চনা, এত অত্যাচার আর কোনো জাতি কিন্তু সহ্য করেনি। এবং আমরা এত গর্বিত যে, দুঃখিত আপনাকে কথার মাঝখানে করছি, যে আমাদের ভাষার জন্য আমরা প্রাণ দিয়েছি। আমাদের ২১শে ফেব্রুয়ারি কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেটুকু কিন্তু আমরা ভুলে যাই যে এই দেশের মানুষ ভাষার জন্য প্রাণ দিয়েছে। তো এত গর্বের ঘটনা রয়েছে যে জাতির মধ্যে, সেই জাতি তো আসলে তার বোঝা উচিত যে সে কিসের জন্য যুদ্ধ করছে, কিসের জন্য লড়াই করছে। তো যেটা আমরা বলতাম সাহিত্য করে, সেটা আজ বাস্তবতায় রূপান্তরিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সেই মুক্তিযুদ্ধের ঘাতক দালাল যে গোষ্ঠীটি, তারা কিন্তু এখন ক্ষমতার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। তারা বিপ্লবের একটি প্রহসন ঘটিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্তির শিকার করিয়ে তারা কিন্তু জায়গা মতো চলে গিয়েছে। এবং যেসব সাধারণ ছাত্ররা রাস্তায় নেমে এসেছিল, গুলি খেয়েছিল, যদিও সব স্নাইপারদের গুলি ছিল, অনেক রকমের ষড়যন্ত্র করা হয়েছে, লাশের রাজনীতি করা হয়েছে, সেই সাধারণ ছাত্ররা চুপচাপ ঘরে ফিরে গেছে। যার যার ব্যক্তিগত জীবনের সাথে তারা বোঝাপড়া করছে। আর যারা হচ্ছে ক্ষমতা শীর্ষে এসে আসতে চেয়েছিল, টাকা পয়সা শীর্ষে আসতে চেয়েছিল, তারা কিন্তু চলে এসেছে। আসল মানুষটা কিন্তু কোনো কিছু নেই। সুতরাং মুক্তিযুদ্ধ বহমান, আমরা যুদ্ধ করছি, আমরা আমাদের স্বাধীনতার মর্যাদাকে আগের জায়গায় ফিরিয়ে আনতে চাই। জি, খুবই চমৎকার বলেছেন মৃদুল। আমি আপনার এই সাম্প্রতিক সময়ে বর্তমান বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আপনি যেই ছন্দ ছড়া গান করেছেন, গান বলবো না, এটাকে কি বলেন আপনি? এত আমি স্যাটায়ার, এটা, হ্যাঁ, ছড়াপাঠ, ছড়াপাঠই বলি ছড়াপাঠ। এটাকে। জি। আমি আপনার বেশি কথা না বলে আমি আপনার ছড়াপাঠগুলো শুনতে চাই। এত অসাধারণ লাগে, আমার মনে হয় না আমার কথাই খুব তীর্যক ভাবে বেরিয়ে আসছে। একটু বলুন না, কোনটা বলবেন আপনি? আচ্ছা, খুব বেশি দিন হয়তো খুব বেশি দিন হয়নি যে আমি শুরু করেছি। হ্যাঁ, আমার কাছে মনে হলো যে আমি তো আসলে একজন শিল্পী কি চায় তার নিজের কথাকে মানুষের কাছে পৌঁছাতে। আপনি যেহেতু জানেন যে আমি টিভিতে লাইভ শো করেছি, দীর্ঘ সময় মাছরাঙায় করেছি, আমি অনেক বিখ্যাত লোকদের সংস্পর্শে এসেছি। তো একটা সময় আমি খুব ছোটবেলায়, তখন কম বয়সে, খুব বিখ্যাত হতে চাইতাম, নাম করা উপস্থাপক হতে চাইতাম। যখন বড় হতে হতে অনেক বিখ্যাত লোকের সংস্পর্শে এলাম, তখন দেখলাম আমার মোহটা আস্তে আস্তে খসে পড়ে গেছে। আমি এখন আর কখনো বিখ্যাত লোক হতে চাই না, আমি একজন সার্থক মানুষ হতে চাই। হ্যাঁ, এটা ছিল আমার সর্বশেষ চাওয়া। আর এই মুহূর্তে আমার যেটা চাওয়া সেটা হচ্ছে আমি একজন সার্থক বাঙালি হতে চাই। দেশের এত অপমান, নেতারা কেউ কোনো কিছু বলেন না, কোনো প্রশাসন কোনো কিছু বলে না, এবং আমার আশেপাশে যত মানুষজনকে দেখি, ব্যক্তিত্বহীন সব মানুষ, জাতি হিসেবে যে নিজেদের আত্মমর্যাদার জায়গাটুকু, এটা নিয়ে এদের কোনো মাথা ব্যথাই নেই। ওরা খেয়ে পরে দু পেয়ে কীটের মতো বেঁচে আছে এই জীবনে। তো সেই জীবনকে আমি ফিরিয়ে দিয়েছি। আমি একজন সম্মানিত বাঙালি হিসেবে বেঁচে থাকতে চাই। তো এটাই আমার চাওয়া। ওই জায়গা থেকে আমি এই ছড়া পাঠগুলো শুরু করেছি, লেখা শুরু করেছি নিজেরই জায়গা থেকে। আমি দেখেছি যে খুব ভাইরাল, আমার সর্বশেষ লেখাটি খুবই ভাইরাল হয়েছে, মানুষজন খুব গ্রহণ করেছে। এটি নিয়ে আমি কিন্তু এসব ওই লাইক কমেন্ট এগুলো নিয়ে আমি মাথা ঘামাই না। আমি মনে করি আমি একজন প্রতিবাদী মানুষ। আমি আমার প্রতিবাদের ভাষাটিকে মানুষের কাছে পৌঁছাতে চাই। হ্যাঁ, আমি কোন রকম কমেন্ট ক্রিয়েট, কি বলে যে আপনার কন্টেন্ট ক্রিয়েটর এরকম কোনো কিছু কেউ না। তো যাই হোক, কথা না বাড়ে, আমরা আসলে কথা ছিল দর্শককে বলেছিলাম আমাদের একটা খুব সুন্দর পোস্টার আপনার সাথে, যে আমরা বলেছি ঢাক মানে ঢাল নাই তলোয়ার নাই, নিধিরাম সর্দার, আমরা কি দিয়ে যুদ্ধ করব? আমাদের ঢাল নেই, আছে ঢোল। এই যে ঢোলের আওয়াজ। তলোয়ার নেই, আছে ছড়ার বোল, যেটা এখন আমি পড়ছি। আচ্ছা, আমি যেটা দিয়ে শুরু করেছিলাম,
খুব ব্যঙ্গ করে শুরু করেছিলাম যে যখন প্রথম আলোর বিল্ডিং এ আগুন দেওয়া হলো, তারপরে আপনার ছায়ানটে আগুন দেওয়া হলো, ডেইলি স্টারে দেওয়া হলো, দুটো খুব নামকরা পত্রিকা, কিন্তু আর ছায়ানটে তো কোনোদিন কেউ ভাবেইনি, 32 নম্বরের কথা আমরা কোনোদিন কেউ ভাবেনি, কেউ সাহস করেনি, কিন্তু এই আমলে সেটা হয়েছে। তো যাই হোক, তো আওয়ামী লীগের নামে অনেক অভিযোগ ছিল। ওরা যেমনই হোক, যা কিছু দুর্নীতি, আমি এত কিছু আমি রাজনীতি বোঝা না, আমি শিল্পের মানুষ। আওয়ামী লীগের অনেক সমালোচনা করেছি, অনেক লিখেছি। ছাত্রলীগের হাতুড়ি নিয়ে পর্যন্ত ছড়া লিখেছে আমি, অনেক অনেক ছড়া লিখেছে, সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রচুর ছড়া লিখেছে, আমার মতন মনে হয় না আর কেউ লিখেছে, এবং সে আওয়ামী লীগের আমলেই লেখা। কিন্তু এখন তো, তখন তো মানুষজন বেঁচে ছিল, অত্যাচার করত, প্রতিমা ভেঙে দিত, বাড়িতে আগুন লাগিয়ে দিত। হ্যাঁ, সেগুলো সরকারের, যে সরকারই হোক, আওয়ামী লীগ বা যে কোনো সরকারও থাকতে পারতো। এগুলো আসলে আমাদেরই রক্তের বিষ, আমাদের মৌলবাদিতা, উগ্রবাদিতা। তো যে জায়গা থেকে আমি বলি যে আওয়ামী লীগের নামে খুব অভিযোগ যে তারা কমই মাথা হয়েছিলেন শেখ হাসিনা, উনি অনেক রকম উৎসাহ দিয়েছেন বা যা কিছু দিয়েছেন, কিন্তু এখন তো দেখছি মানুষকে ধরে পুড়িয়ে দিচ্ছে গাছের সাথে বেঁধে। এটা কোত্থেকে এলো? এটা তো আমার বাংলাদেশ না। তো যাই হোক, ওই জায়গা থেকে ইন্টারিম সরকারের অবস্থা দেখে আমি সেই স্যাটায়ার ছড়াটা লিখে আমি আপনাকে একটু শোনাই তাহলে, না? আওয়ামী লীগ আওয়ামী লীগ ভীষণ খারাপ, জঙ্গি নাকি কুষিত। এখন দেখি ইন্টেরিমের সমস্তটাই দূষিত। আগের কালে র্যাবের হাতে মরতো যেসব জঙ্গিরা, দেখতে শুনতে ঠিক সেরকম ইন্টেরিমের সঙ্গীরা। যখন যারে ভাল লাগে না, যখন যারে ভাল লাগে না, জঙ্গি দিয়া জ্বালাইয়া জনতা আর ছাত্রগুলোর নামেই দেবে চালাইয়া। এবার ওই যে প্রথম আলোর কথা বলছি, আমরা কিন্তু টিকেই আছি, আমরা কিন্তু টিকেই আছি, শেখ হাসিনা দেশের পার। প্রথম আলোর মতি সাবের এটাই ছিল অহংকার, অহংকারের অফিসখানা জঙ্গি দিল পুড়াইয়া, অহংকারের অফিসখানা জঙ্গি দিল পুড়াইয়া। ভাগ্য ভালো, ভাগ্য ভালো পত্রিকাটা দেয়নি পিছে মুড়াইয়া। আগুন দিয়ে, আগুন দিয়ে খেলছো যারা, আগুন দিয়ে খেলছো যারা, দেইখা শিখো মতিরে। দোয়া করি থাকতে সময় ফিরুক মতি গতিরে। আওয়ামী লীগ, আওয়ামী লীগ ভীষণ খারাপ, জঙ্গি নাকি কুষিত। এই সরকার পবিত্র পাক, এই সরকার পবিত্র পাক, তোমরা সবাই খুশি তো? দারুণ মৃদুল। আমি না আপনার ঢোলের ঢোলের আওয়াজটা অনেক কম শুনতে পেলাম। হ্যাঁ, এটা কি আচ্ছা। করে বলুন তো? কারণ ঢোলটা আমার এত দারুণ লাগে, কিন্তু হ্যাঁ, আপনার হ্যাঁ। যখন কথা বলছেন ঢোলটা, হুম, 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 হুম। মাইক্রোফোনটা সম্ভবত কাছে নাই আপনার, রাইট? না, না, মাইক্রোফোন কাছে, আমি একটু আসতে পারছি, আমার ধারণা যে ঢোলটা বোধ হয়। ও না, একদমই শোনা যায় না। আপনি কেন আস্তে বাজালেন? আপনার আপনার ঢোল মানে আপনাকে একদম এত অসাধারণ একটা ইয়ে দেয়। আচ্ছা, ঢোলটা শুনতে পেলে আরো ভালো হতো। হ্যাঁ, এখন কি শোনা যাচ্ছে ঠিক মতো? আরেকটু জোরে লাগবে, আরেকটু জোরে। আচ্ছা, আপনার মাইক্রোফোনটা কোথায় রেখেছেন? আচ্ছা, আমি আসলে ব্লুটুথ ইউজ করছি, শব্দটা আসার কথা অটোমেটিক্যালি খুব ভালো আবার দেন আওয়াজে তো আর একবার, কি। এইটা আরেকবার করেন তো একটুখানি, ২ এক সেকেন্ড। না, ঢোলটা বেশি জোরে আসতেছে না। যেরকম করে আচ্ছা, যে রিদমে আপনি আচ্ছা। ইয়ে করেছিলেন, এখন এই যে আওয়ামী লীগ যে ভীষণ খারাপ, হ্যাঁ? হুম, হুম। এই যে ভীষণ এতটাই খারাপ যে আ মানে কি বলবো আর? এই কথাগুলো আপনার আসলো কোন জায়গা থেকে? কোন বোধ থেকে? কোন পরিস্থিতি থেকে? হ্যাঁ, মানে কথা হচ্ছে যে আমরা বলছি যে ওদের নামে অনেক অভিযোগ যে কমি মাদ্রাসাকে জায়গা দিয়েছে, জমি দিয়েছে, পড়তে দিয়েছে। সেটা রাজনীতির একটা চাল ছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে উনি
কি রাজনীতি চালতে আমি বুঝি না। আমার কাছে মনে হচ্ছে জামাত শিবির যারা আসলে ধর্মের নামে রাজনীতি করে, কিন্তু ধর্মকে তো তারা আসলে অপমান করে ঘুরে ফিরে। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের প্রত্যেকটি ধর্মপ্রাণ মুসলমানের কিন্তু ওদেরকে রিজেক্ট করা উচিত, কারণ ওরা কিন্তু ধর্মের কথা বলে না, ওরা কিন্তু ধর্মের অপোজিটে কথা বলে। ওরা ধর্মকে অপমানই করছে, ওরা ধর্মের নামে ভোট চায়, অনেক রকমের হাবিজাবি কাজ করছে। তো যাই হোক, তো এখন দেখছি যে সেটা পুরো দমে চলছে। তো যাদের নামে এতদিন কত কমপ্লেন শুনলাম, তাদের আমলে যা ঘটেছে আমি তো গত 17 মাসে তার থেকে 5 গুণ 6 গুণ জিনিস দেখে ফেললাম। তো তাহলে ঘটনাটা কি দাঁড়ালো? আমি বলছি ওরা, তোমরা বলেছো ওরা কি জঙ্গি পুষতো, হ্যাঁ এই সরকার এই করেছে এই করেছে সেই করেছে। তো এখন তো হটিয়েছে, এখন তো উন্নয়নের জোয়ার বয়ে যাওয়া উচিত, এখন তো আমাদের ধর্মনিরপেক্ষতা চূড়ান্ত জায়গায় চলে যাওয়া উচিত, এখন তো আমাদের এমন হওয়া উচিত যে সবাই হাসি মুখে ঘুরে বেড়াবে। আমি তো সেটা দেখছি না। হুম, হুম। আ- মৃদুল, আপনার আরেকটা ছড়া আছে সেটিতে আপনি বলছেন যে এই যে এনসিপি, হুম 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 ধরেন এখন আমরা সবাই কম বেশি জানি একটা ধোঁকা ছিল এরা। এই জুলাই আন্দোলন বলে কিছু নেই, এটি একটা সম্পূর্ণ প্রতারণা ছিল। তারা পরিবর্তনের কথা বলেছে, হুম তারা হুম নানান রকম আশার কথা বলে আসলে মাঠে নামিয়েছে, কিন্তু এর পেছনে ছিল ওই যে জামাতি চক্র, রাজাকার চক্র। এটা তো এখন দিবালোকের মতো পরিষ্কার। তো হুম হুম। এটিও আপনার ছড়ায় কিন্তু উঠে এসেছে, এইটা করবেন আপনি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, কেন নয়। ছড়ার মানুষ কাজই তো ছড়া করে। আচ্ছা। ঢোলটা আমি কিন্তু জোরে বাজাবেন। আচ্ছা, আমি জোরে জোরে বাজাবো ঢোলটা। আমি জানি না কেন আসলে শব্দটা আসছে না, আমি এখন তো বেশ জোরেই বাজাচ্ছি, ঠিক আছে। ওকে। আম, ঠিক আছে, পড়ি, হ্যাঁ। এনসিপি যে গুপ্ত জামাত, তোমরা বুঝি জানতা না? সরল সিধা প্রশ্ন আমার, সত্যি সত্যি জানতা না? কে তুমি ভাই? হ্যাঁ, কে তুমি ভাই? দুধের শিশু, প্যান্টে আজও করছো হিসু?